ফালতু কথা বকো না তো, একটা অঙ্ক করতে দিয়েছি বকেই যাচ্ছে তখন থেকে। ভালো হয়েছে, তুমি শুনে ভুল করেছো, শুনবো না। থ্যাংক ইউ। তাহলে পারোনি কে কে? এটা পারোনি এমন কোন কোন ব্যক্তি আছে? তাহলে করে দিন। দাদা বলো কোথাও। এটা অ্যালুমিনিয়ামে, তোমাদের বলেছিলাম। দাও এটা দাও। ভালো না না, এটা ফেলবো না। ভালো করে কালারটা বুঝতে পেরেছো তো? অ্যালুমিনিয়ামের এটা তোমার এই যে দেখো দেখো, এই যে কাঁটা যেটা আছে, কাঁটা যেটা আছে, কাঁটাটা দেখো কি সুন্দর চকচক করছে, স্টিলের। আর এই মাথার দেখো একটু ফ্যাকাশে মতো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা হচ্ছে বোধহয় ওই নটরাজের না কি যেটা থাকে ওইটার। অগ্নি কোম্পানিটা কিনবো, অগ্নি। তোমারটাও অ্যালুমিনিয়াম? না না, অ্যালুমিনিয়াম না মনে হচ্ছে। ঠিকই আছে মনে হচ্ছে। ও নটরাজ, আমি জন্য গাড়িটা দেখলাম অ্যালুমিনিয়ামের ছিল। হ্যাঁ ঠিকই আছে। ওর মাথা খুলেছে, ডোমসের মাথা খুলেছে। তাহলে হ্যাঁ, মডেল সেই সেমই আছে, মাথাটা না খুলে গেলেই ভালো। পরীক্ষার সময় কি দেখেছে মডেল মাথা খুলে গেছে। ও এটা ঠিকই আছে। হ্যাঁ এইটা ভালো, এইটা খুব ভালো। ডোমসের মাথাটা খুলে যায়, যাই হোক ওর মাথায় খুলে যায়। আর ডোমসের মাথা এই আর ওই ওই অ্যালুমিনিয়ামের প্যাচ কিনে যায়, ওই প্যাচ ভেঙে যায়, সব খুব নরম হয়। যাও যাও, সাবধানে ভালো করে পরীক্ষা দেওয়া। ওএমআর শিটে ভালো করে নাম ধাম লিখবা। ওএমআর দেয় না এখন, স্টিক মারতে হয়। সোনার চাঁদের মতো পরীক্ষা হবে। আগে তো না ছিল, ছুঁয়ে গোল করতে হতো। তাহলে মান অনেক কমে গেছে গো। হ্যাঁ হয়েছে। অ্যাঙ্গেল গুলো লেখো, কোথায় কত ডিগ্রি নিয়েছে লেখো। আচ্ছা, সবার প্রথমে হচ্ছে খাতাতে যে নামগুলো সেগুলো লিখে নাও। 4.6, 5.5। আমারই হয় না, এবার তোমরা পারবা। অরজিৎ তো ওটাই কাজ। আচ্ছা, 4.6 হয়ে গেল, 5.5। হ্যাঁ আচ্ছা, এরপরে হচ্ছে এন শুধু 5। হ্যাঁ ওটা আমি ভুল লিখেছি। আচ্ছা আর কত আছে? 60 ডিগ্রি আর 90 ডিগ্রি তো আমরা তো এমনি এঁকে নেবো। আচ্ছা এখানে দুটো জিনিস আছে, ভালো করে দেখবা। দেখো লেখা আছে যে অ্যাঙ্গেল PLA, অ্যাঙ্গেল LAL। PLA হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যেটা ভূমি নেবো সেই ভূমিটা কি হবে? দেখো এখানে বলেছে PL, প্রথমত এটা বলেছে PL, তারপরে বলেছে কি LA, তারপরে বলেছে যে AN। দেখছি, সবার প্রথমে এটা বুঝতে হবে যে আমরা কোণ সবসময় ভূমি থেকেই আঁকবো। হলো, তাহলে এখন এই কোণের মাঝখানে কত লেখা আছে? L। তার মানে নিশ্চয়ই যে দাগটা নেবো ফার্স্টে, যে দাগটা কাটবো, বড় করে দাগ কাটি আগে। এই তাহলে প্রথমত এখানে L নেবো 1 নাম্বার। আর দ্বিতীয়ত L থেকে এদিকে যতটা নেবো সেখানে কি থাকবে? এর মাঝখানে কি আছে? A। তার মানে এদিকে আমাকে A কাটতে হবে। তাহলে L থেকে A কাটলে L এ হয়,
এলে কোথায় আছে? এইটা। তাহলে 5.5 মাপ নাও। এই বাবা, এটা লুজ করলো কে আবার? হ্যাঁ, ওরকমই হবে মনে হচ্ছে। প্রথমে এল এর মাপ নাও, 5.5 দিয়ে এল থেকে এদিকে কাটো, যেখানে কাটবে সেখানে কি লিখবা? এল। তাহলে এল এ হয়ে গেল। ষাট ডিগ্রি আর 90 ডিগ্রি তুমি কম্পোজিশন আঁকতে পারো। আচ্ছা, এবার তো এল এল এ কত ডিগ্রি আঁকতে হবে? এখানে এল এই বিন্দুতে 60 ডিগ্রি, মাঝখানে এল আছে, পি এল এতে, তাহলে এল 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি আঁকো। এই রিজু তাড়াতাড়ি করো, যে কোনো মাপ নিয়ে। এই যে ফার্স্ট রাউন্ড কাটলাম, যে মাপ নিয়ে কাটলাম সেই মাপ নিয়ে কাটা বসিয়ে একবার কাটবো, তাহলে এটা কত হলো? 60 ডিগ্রি। ওই সেম মাপ নিয়ে তুমি এ বিন্দুতে বসাও, দিয়ে কাটতে থাকো, দিয়ে এখানে 90 ডিগ্রি করো। তুমি টাইট দিতে পারো নি, তাই টাইট দাও। নিয়ে আসো, নিয়ে আসো। ওইটুকু তো হবে। কি সমস্যা তোমার? কি হচ্ছে? ও এইটা টাইট করেই যাচ্ছে, এটা পেন্সিলের দোষ, পেন্সিলের ট্রায়াঙ্গুলার না হবে না। এমনি অন্য পেন্সিল ইউজ করো, অন্য স্ট্রাকচারের পেন্সিল, ত্রিকোণের জন্য না হয় তাহলে হবে। এটাই তো ত্রিকোণা। হ্যাঁ, ত্রিকোণাটাই করো না, অন্যগুলো তো করো। ত্রিকোণাতে গ্রিপ ভালো হয় না। ওরা মানে ত্রিকোণা দেখি বলতে হাতে লিখতে ভালো লাগে, কিন্তু ওর ভিতরে ঢোকে না, ত্রিভুজ হবে না। আচ্ছা, এবার এটাকে জুড়ে দাও, বড় করে জোড়ো। ঠিকুক না, তোমার পরেরটা করো, পরের কোর্সে, পরের নিচে দিকে তো চলে যাও। পরের নিজে করি, পরের নিজে করি, নিচে দেখি না, নিজে করি। হ্যাঁ, মিলে গেলে মিলে যাক, অসুবিধা নেই। আপাতত আমাদের এলে হলো সবে, ঠিক আছে? তাহলে এলে এই বাহুটা আমরা এঁকে ফেলেছি, এই দুটো কোণ আমরা এঁকে ফেলেছি। তা যেগুলো বাকি আছে এবার সেগুলো করতে হবে। দেখো কি কি বাকি আছে। সবার প্রথমে দেখো পিএল বাকি আছে। কি আছে? পিএল। তাহলে পিএল, তাহলে আমাদের এখানে এল আছে, এল এখানে, তাহলে এল থেকে উপরে পি কাটতে হবে। কত মাপ নিয়ে কাটবো? 4.6। রিজু বাবুর কত দূর হলো? 4.6 কাটো। ও বাবা, যাও, যেতেও পারি। হ্যাঁ হ্যাঁ, এল থেকে 4.6, এই যে এখানে এল, এখানে এ, এল এ মাপ কত? 5.5। ওর যে ছিলে কোথায় দেখুন। হ্যাঁ, এবার এখানে দেখো, তাহলে এখানে কি বিন্দু হবে? পিএল, তাহলে পি বিন্দু হবে। তাহলে এটাও আমরা কিরকম করে ফেলছি, বাকি থাকলো কি? এ এন, এন, তাহলে এ আছে উপরে, এন নিতে হবে, তাহলে 5 এর মাপে উপরে কাটো। হ্যাঁ, এতে 90 ডিগ্রি করো, আর এল বিন্দুতে 60 ডিগ্রি। এবার এখান থেকে এনটা জুড়ে দাও, তাহলে আমাদের ছবি কমপ্লিটেড। মাপ গুলো লিখতে হবে। এল এর মাপ 5.5 সেমি, এ এন 5 সেমি, পিএল 4.6 সেমি, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এইগুলো যারা দাওনি তারা দিয়ে নাও। তাই, সাব্বাস। বেশি ভালোই তো, ভালোই তাহলে জ্যামিতি পড়ো। হিন্দি হয়ে গেছে, এরপরে কি করতে হবে? এরপরে সমাধান লিখতে হবে বই থেকে থেকে। হ্যাঁ, সমাধান বাড়ি গিয়ে লিখবে।
পি এন পরে, আগে এল থেকে পি। এল থেকে পি এর মান কত? 4.6 নিয়ে এল থেকে উপরে কাটো। মাথা ঘষলে বোতা হয়ে যাবে কম্পাসের মাথা, কি হবে? বোতা হয়ে গেলে খাতায় গ্রিপ হবে না, মানে খাতার মধ্যে যে হালকা করে ছোচার অংশটা ঢুকে যায় তো ওটা ঢুকবে না, সঠিক হবে না। সানে ঘষে সার্ভ করে নিতে হবে না, তাহলে হয়তো ভুল করেছো তো হবে না। রিম্পির কালকে কোথায় পড়েছিল? রাজাদের কাছে? রিম্পি কালকে কোথায় পড়েছিল? কালকে বাজারে অজিতে ছিল কালকে। না, এ থেকে এন 5। কি করবো? হ্যাঁ, এবার জুড়ে দাও ফটাফট। আচ্ছা, এরপরে নিজে করি 21.4, ও সরি 5 হবে তো? শুধু কি এটাই করছো নাকি? তাড়াতাড়ি করো। পরের ছবিতে 3টে অ্যাঙ্গেল বলে দিয়েছে আর বাহুর মাপ বলে দিয়েছে 2টো, ওটাতেই করে ফেলতে হবে, হয়ে যাবে। তোমরা হচ্ছে পরের ছবিটা নিজে করে 21.5 ছবিটা আছে না, ওর এই অ্যাঙ্গেল গুলোর মাপ যেমন মনে করো 90° তো আঁকার দরকার নেই, কিন্তু 120° এটাও আঁকার দরকার নেই, এটা পারবো কম্পোজিট সাহায্যে। 70°টা খাতায় এঁকে রাখো, 70° আর 5 সেমি আর 6.8 সেমি ওই কোষে এই নিচে করে 21.5 ওটা করে ফেলো, খাতাতে চাঁদের সাহায্যে এঁকে রাখো। হ্যাঁ, পরেরটা 70° আঁকো চাঁদের সাহায্যে, আর 5 সেমি আর 6.8 সেমি এনে রাখো। চাচা বাড়িতে? বলছি চাচা। সত্তর ডিগ্রি তুমি কি বলছো বাইরের দিকে নিয়ে যাবে, সেটা ভেতরের দিকে নিতে হবে। 5 সেন্টিমিটার 6.8 সেন্টিমিটার। ডিগ্রি না, আগে 5 সেমি আর 6.8 সেমি টেনে নাও উপরে। আর ঠিক আছে, চাচা পরে হবে। 70°টা নতুন পদ্ধতিতে আগে আঁকতে হবে ছবিতে, আগে বোধহয় করেছো না? আগে বোধহয় ক্লাস 6 এ করেছো, 7 এ তো বোধহয় জ্যামিতি ছিল না, তাই না? ছিল আগে, বোধহয় 7 এ আগের বছরে ছিল। হ্যাঁ ঠিকই আছে। প্রথম পরীক্ষা ছিল তাহলে, পূর্ব পাঠে ছিল সেটা নয় বুঝলাম, কিন্তু আমার চাঁদা গেল কই? চাঁদাটা হচ্ছে বানানো হচ্ছে সানপ্যাক দিয়ে। সানপ্যাক। আচ্ছা দেখো, চাঁদাতে ভালো করে দেখবা, চাঁদাতে মিডিল পয়েন্ট এর ডান দিকে দাগ আছে না,
তাহলে এই তাহলে না, দাগ কোন দিকে, এই মিডিল পয়েন্টের দাগ কোন দিকে, এই দাগ কোন দিকে আছে, মিডিল সাপেক্ষে দাগ ডান দিকে না, ডান দিকে জিরো কোথায়, বাইরে না ভেতরে, আমারটা ভেতরে। এই জিরো থেকে তুমি এখন 70 গুনবা, খেয়াল রাখতে হবে এই জিনিসগুলো ভুল করলে হবে না। হ্যাঁ কি জানি বুঝতে পারছি না, ওই দাগটা ভেতর দিকে হবে। তুমি ছবিটা আঁকি দেখো তাহলে বুঝতে পারবো। রিজু আজকে স্কুল যাবে, তুমি কি বুঝলে? মাংস খেতে, রবিবার। আচ্ছা দাগ কাটো। এই অঙ্কটার জন্য খাতার উপরে 10 সেন্টিমিটার জায়গা থাকে, নাহলে কিন্তু হবে না, আটকে যাবে। হ্যাঁ 10-এর কাছাকাছি জন্য জায়গা থাকে। আচ্ছা ছবিতে কি কি আছে একটু ভালো করে দেখে নাও। দেখো কোশ্চেনে লিখে দেওয়া আছে যে 70 ডিগ্রি, 70 ডিগ্রির নাম কি দেওয়া আছে, আর এইচ, এইচ আর এ, তাহলে আর মিডিলে তাহলে আর অ্যাঙ্গেল হবে। আচ্ছা বাকিগুলো দেখো, অ্যাঙ্গেল ই এইচ আর 90 ডিগ্রি, অ্যাঙ্গেল এইচ ই এ 120 ডিগ্রি, হয়ে গেছে। আচ্ছা এখানে তো বাহুর নাম বলেছে, এটা আর এইচ, আর এটা এইচ ই, হয়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কোন বাহুটা নিচে টানবো। দেখো সর্বপ্রথমে এই এর অ্যাঙ্গেল কি আছে, মাঝখানে এইচ বিন্দু, এর মাঝখানে কোন বিন্দু আছে, ই বিন্দু, তাহলে এইচ ই বলে কিছু আছে, তাহলে এইচ ই, তাহলে 5 সেমি নিয়ে আমরা নিচে টানবো। 5 সেমি না হতে নিচে টানবো। আগের অঙ্কটা রিজু বুঝতে পেরেছো তো? ঠিক আছে, 6.8 নিয়ে নিচে টানলেও হবে। তাই এখানে আর আছে, এখানে এইচ আছে, হ্যাঁ তাহলে আর এই 6.8 নিয়ে টানলে হবে, 6.8 নিয়ে টানলে হবে, কোনো সমস্যা নেই। আমরা 5 নিয়ে নিই, তুমি 6.8 নিয়ে ফেলেছো, ঠিক আছে টানলে হবে, হবে এই অঙ্কটার ক্ষেত্রে হবে। তাহলে হচ্ছে এইচ, এখানে ই, কিছু বলবা? তাহলে বলে এইচ বিন্দুতে কত, একটু এগিয়ে আছো রিমি, কি হয়েছে তোমার? পেন দিয়ে করছো কেন, পেন দিয়ে কেন করছো, কি ওটা কি, ওরা মাথা নড়ছে, ঠিক আছে। এই শোনো এরপরে আবার কথা, সাইলেন্ট ভাই করতে চাই, দেখি ধরো, হ্যালো, গাড়ির চাবি, গাড়ির চাবি তো দিলাম তো তাকে, আচ্ছা যাই ধরো। আচ্ছা এই শোনো, এইচ বিন্দুতে 90 ডিগ্রি আঁকো আর ই বিন্দুতে 180
সব কোম্পানির জিনিসই চায়না থেকেই আসে, ইন্ডিয়ায় কিছু তৈরি হয় না। হ্যাঁ, সব Chinese। এইখানে যা কিছু দেখতে পাচ্ছ তার মধ্যে কাঠের জিনিসপত্র আর এই বিল্ডিং তারা সব Chinese। মানে যে আসল যে পিস আছে, হ্যাঁ পিস যেগুলো হয় জামাতে কাপড়ের পিস পিস চায়না থেকে, সুতো চায়না থেকে। ওরা এত প্রোডাকশন করে না, তুমি ধরো এখানে বাংলায় খুব কম, ধরো তুমি চাষি চাষি তার ওই তুলো বানিয়ে, তুলো মানে গাছ লাগিয়ে করো, যা কিছু করো ধরো তোমার কস্ট একটা নম্বর 100 টাকা, চাইনিজ তোমাকে ওটা 40 টাকা দিবে। ওরা বানিয়ে তোমাকে বেচবে 40 টাকা, তোমার লাভ করে তুমি বানিয়ে দেবে, তুমি বানাতে যাবে। ওদের ওখানে এত প্রোডাকশন করে ওরা যে সে হ্যাঁ টেকনোলজি হাই ওইসব নিয়ে তোমার আলোচনার দরকার নেই, কারণ ওগুলো অনেক বড় বিষয়। ভারত হচ্ছে লেবার শক্তিতে ভালো, ঠিক আছে, সারা পৃথিবীর হার্ডওয়্যার সফটওয়্যার ভারতই বানায়, ইন্ডিয়ার বাচ্চারাই বানায়, কিন্তু দেশে বানায় না। দেশে বানালে, দেশে যদি ভালো পরিস্থিতি থাকতো তাহলে আরজি করে ঘটনা তো ঘটতো না। ওই জন্য এখানে চলে আসে। এই যে কত ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বলি। ম্যাক্সিমাম ডাক্তার থাকে না ভারতে, এরম এরম ইনফ্রাস্ট্রাকচারের জন্য খুব কম থাকে, বাইরে চলে যায়। যারা দেশকে একটু ভালোবাসে তারা থাকে কষ্ট মষ্ট করে লাঠি ঝাড়া খেয়ে, তাছাড়া ম্যাক্সিমাম বাইরে চলে যায়। পড়াশোনা করো, নিজের উন্নতি করো, তাহলে হবে। আচ্ছা শোনো, 120 ডিগ্রি, তবে 120 ডিগ্রি কিন্তু এই দিক থেকে আঁকা যাবে না, 120 ডিগ্রি ভেতর থেকে বাইরে থেকে যেতে হবে। হ্যাঁ, তাহলে প্রথমে ফার্স্ট রাউন্ড ঘোরাও, সেম মাপ নিয়ে দুবার কাটতে হবে, একবার 60 ডিগ্রি হলো, আরেকবার 120 ডিগ্রি হলো। এটা 120 ডিগ্রি, এখান থেকে জুড়বো ই থেকে 120 ডিগ্রি, নির্দিষ্ট মাপ নেই, এটা যে কোনো একটা মাপ নাও, কি হয়ে যায়। কিসের ইকোনমি? ইকোনমি কমছে না তো বলা ভুল, ইকোনমি আস্তে আস্তে বাড়ছে, ভারতীয় জনগণ একটু 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 জাগরুক হচ্ছে তো, অল্প অল্প করে একটু একটু জাগরুক হচ্ছে তো। এখন আমাদের এখানে এখন ছাগলের মতো পরিস্থিতি, তাই পৃথিবীর তৃতীয় শক্তিশালী দেশ। ভাবো, ছেলেমেয়ে কিছু করছেই না, তৃতীয়, 3 নম্বর, রাশিয়ার থেকেও বলছে, কিন্তু সেই আমার মনে হয় না, হয়তো ডাটাই সমস্যা আছে কোনো। না 1 নম্বরে, কারণ না ব্যাপারটা কি বলতো, 1 নম্বরে 1 নম্বরে জনসংখ্যায়, না দুর্নীতিতে 1 নম্বর, দুর্নীতিতে আরো মানে বড় বড় দেশের মধ্যে ভারত 1 নম্বরে, ছোট ছোট দেশের মধ্যে ভারত পিছিয়ে অনেক। ব্যাপারটা হচ্ছে ভারত এখন এরকম হওয়ার কারণ আছে, কারণ ভারতে এখন সবাই যুবকের সংখ্যা বেশি, চায়নায় বুড়োদের সংখ্যা বেশি, চায়নায় বুড়ো বুড়ির বিয়ে হয় এখন, 35 বছরের বুড়ি আর 35 বছরের বুড়ো। আর আমাদের এখানে এক এক বাড়িতে ফুটবল প্লেয়ার বানিয়ে ফেলছে টিম। না এদিকে আসুন, এইটুকুনি হয়ে গেল। এবার বলো এইচ, এইচ থেকে তাহলে উপরে কি টানবো, HR, আচ্ছা HR, তাহলে HR এর মাপ নাও, এইচ থেকে টানো, ইতে বসে কিছু করতে হবে না, তাহলে HR হয়ে গেল, ইতে ও এখানে 120 ডিগ্রি টানো,
ডিসিপ্লিন শেখা যায় কোথা থেকে? স্কুল থেকে, মেনলি স্কুল থেকে শেখা। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু স্কুলে শেখা হয়। হ্যাঁ হ্যাঁ, স্কুল থেকে শেখা যায়, কিন্তু আমাদের এই স্কুলে সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। তুমি নবোদয়ে চলে যাও, তুমি সৈনিক স্কুলে চলে যাও, তুমি অটোমেটিক্যালি শিখে যাবো এমনি। সরকারের অনেক স্কুল আছে, তোমার জানা আছে। আচ্ছা এবার শোনো, এরপরে কথা বলো না। এবার আর বিন্দুতে কত ডিগ্রি টানতে বলেছে? 70। আর বিন্দুতে, আরে তুমি কথা বলো না, এই কথা বলো না। আর বিন্দুতে কত ডিগ্রি আছে? 70 ডিগ্রি আছে। তাহলে এখন এই 70 ডিগ্রি তো আমরা কম্পাসের সাহায্যে মাপতে পারবো না, মানে করতে পারবো না। তাহলে এটা করার নিয়ম আছে, কম্পাসের নির্দিষ্ট মাপ নাও যে কোনো, দিয়ে আর এ বসিয়ে ফার্স্ট রাউন্ড ঘোরাও, দেখে নাও ভালো করে। যে মাপ নিয়ে ঘোরালে সেই সেম মাপ নিয়ে এদিকে ঘোরাও। ঘুরিয়েছো এই আর বিন্দুতে বসিয়ে ঘোরাও, দিয়ে এদিকে বাহুকে কাটবা। হুম তুমি একটু গল্প করো না, আর তুমি আগে আর বিন্দুতে পৌঁছাও। হয়ে গেল রেডি? এরপরে এবার এইখানে যে দুটো নতুন বিন্দু হলো, এই নতুন দুটো বিন্দুর মাপ নাও। মাপ নিয়ে এখানে যে বাহুতে কেটেছিল সেখানে বসিয়ে এখানে কেটে দাও। হয়ে গেল 70। এই তো এখানে বসিয়ে এখানে কাটো। যারা পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি আরেকবার, চিন্তা করো না। আসলে ডিসিপ্লিন কি বলতো, খুব শক্ত জিনিস, কষ্ট করেই করতে হয়। বাবু কত দূর হলো? আর বিন্দু এসছে? আসেনি এখনো, কাটো। আরে হ্যাঁ হ্যাঁ, ওখানে আর লেখো। এবার হচ্ছে 70 ডিগ্রি থেকে এরা মাপ নিয়ে ঘোরাও। ছোট 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 মাপ না, যে কোনো মাপ মানে ছোট মাপ, আরো ছোট। তুমি ডিসিপ্লিন শিখবা। না না, ওই যে মাপতে ঘুরিয়েছ ওখানে ছাগল ঘোরাবো আগে একবার। সে তো সন্ন্যতি পারবে না, বাধ্য। হ্যাঁ ঘোরা, পুরোটা ঘোরাও। আরে এদিকে না, ওই এই যে ওই বোর্ডের ছবির মতো ঘোরাও। হ্যাঁ ঘুরিয়েছ, ওই সেম মাপ নিয়ে আর বিন্দুতে ঘোরাও। ঘোরাও, একদম নিচের বাহুকে কাটবে। ঘোরাও ঘোরাও, আরো ঘোরাও, আরো 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 নিচে কাটবে, নিচে বাহুটাকে কাটবে। কাটলো? হয়েছে হয়েছে হয়েছে। এবার হচ্ছে ওই দুটোর মাপ নাও। হ্যাঁ, তুমি একটা বই কিনে নিও ডিসিপ্লিনের উপর, তাহলে শিখতে পারো। বড় 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 দিয়ে এখানে বসাও। হ্যাঁ এবার এখানে কাটো। আরে হনুমান, এটাকে কাটো। আজব ছেলে কি হয়েছে। এবার আর দিয়ে দেবো না, ভেতরেও দু চারটে আছে। এই তুমি বকো না, চুপ থাকো, ফালতু বকো। তাহলে রিমিরেটা হয়ে গেছে। আচ্ছা এবার তোমরা যেটা করবা সেটা হচ্ছে বাহুর নামগুলো লিখবা। সরি, হ্যাঁ হয়েছে। এবার যে বাহুর মাপ, কোণের মাপগুলো লিখবো। তবে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 120 ডিগ্রি, এই কোণটা 70 ডিগ্রি, 5 সেমি 6.8, আর এর মান নেই, এইটুকু নেই আছে। এরপরে সমাধানটা লিখে নাও। আর এর মাপ স্কেল দিয়ে মাপো, দিয়ে আর এর মাপ লেখো। ও বাবা, কম্পাসের নির্দিষ্ট মাপ নাও। তুমি খাদে করে ফেলেছে ছবি, কি বুদ্ধি। এক একটা শব্দের এক একটা করে বই আছে।
এর যেমন একটা ইংরেজিতে শব্দ বলো বা বাংলায় শব্দ বলো, ওই শব্দের আর একটা বই আছে, সার্চ করবো, ইন্টারনেট আছে, ডাউনলোড করে নিয়ে পড়বা। পয়সা খরচ করতে হবে, ফ্রিতে কিছু পাওয়া যাবে না, খরচ করতে হবে। তুমি তুমি বিরিয়ানি খাবা না বই কিনবে 100 টাকার, তোমার সেটা অনেক পার্থক্য আছে। হ্যাঁ ঠিক আছে, ধরো ঠিক আছে। প্রশ্ন কত হলো? দাগ যখন টেনে দিলে তাহলে সত্য কি রাখতে জিজ্ঞেস করলো, চাঁদা দিয়ে জানলে, চাঁদা দিয়ে জানলে হবে না তো, ওইখান থেকে তুলে বসাতে হবে, ওখানে কাটো একবার, তুমি বাদ দাও, ওরকম বলে ফালতু, ও কোশ্চেনটা জিজ্ঞাসা করে ফেলেছে অনেক ভালো, এটা অবশ্যই অনেক কিছু থাকতে হবে, বই পড়ার জন্য টাইমই নেই তোমাদের, কাটো কাটো এখানে কাটো। হ্যাঁ আমাদের এখানকার ব্রেন খোলে কখন বলতো, 30 বছরের পরে, 30 বছরের পরে পারবো, যখন দেখবো সঙ্গে সাথে কেউ নেই, মোটিভেশন পাচ্ছ না, এমনি ভালো লাগবে না কিছু, তখন দেখবে তোমার মন লেগে গেছে সব, তখন কিছু করার মতো কিছু থাকবে না, তখন দেখবো কাজের কাজ করবা। গরু এখন, আচ্ছা গরু চড়ানো ভালো আজকের দিন, খারাপ না। প্রশ্ন এবার হচ্ছে ওই দুটো বিন্দুর মাপ নাও। নিচু কাজ, উদাহরণ, নিচু কাজ আবার কি জিনিস? নিচু কাজ মানে ওটা পদ হচ্ছে চাকরি বাকরিতে থাকে, কাজের কোনো পদ হয় না চাকরি বাকরিতে। হ্যাঁ উচ্চ, ওটা ওটা যারা অনেক যারা সারা দেশ চালায় তাদের ক্ষেত্রে পোস্টের প্রয়োজন আছে, ওটা এক্সপিরিয়েন্স অনুসারে পোস্ট আছে, কারণ পোস্ট মানে পদ। হ্যাঁ তুই সমাধান লিখবা না কবে, হয়ে গেছে, আরে তুমি বাদ দাও তো সব হয়। আচ্ছা এটুকুন হয়ে গেল, এবার হচ্ছে বাড়ির কাজ দেবো অঙ্কের। হ্যাঁ অঙ্ক আজকে তাহলে অঙ্ক নিচে করি, 21-এর 1 পারবো তো, নিজেরাই পারবো। এখানে 2-1টা অঙ্ক তোমাদের আটকে যেতে পারে, সেগুলো আমি করে দেবো। বাড়ি কাজ দেখো 9টায়, অবশ্যই বিজ্ঞান পড়া থাকবে, যা আমি তোমাদের পুজোর চুরির কথাটা বলে দিচ্ছি আজকে ডেট লিখে, তোমাদের হিসাবে শুধু শুক্রবার ছুটি, আর কোনো ছুটি নেই। একাদশ, হ্যাঁ 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 রবিবার দশমী কেন হবে? শুনে না, দশমীর দিন আমি সাধারণত ছুটি দিই না, এবছর অষ্টমী নবমী একদিনে পড়ে গেছে, ওই কারণে দশমীর ছুটি। তা হতে পারে, অবশ্যই, কেন থাকবে না। আচ্ছা না না ওরা, না না ওরা কোনো ব্যাপার নেই, এই ওই যে শোনো, তুই যেটা বলছো না 24 ঘন্টায় থাকে, এমন কোনো ব্যাপার নেই, ওই তিথি নক্ষত্র হিসাব তো খুব আলাদা। আচ্ছা 1 থেকে 2 সব করবা, আচ্ছা প্লাস, হ্যাঁ অবশ্যই প্র্যাকটিসে তো আসল, না না
আগে প্র্যাকটিস করবা যেগুলো করালাম আজকে, তারপরে নতুন অঙ্কে হাত দেবো। না, এইগুলো হচ্ছে তোমাদের জন্য লেখা, যাতে তোমরা বাহানা দিতে না পারো। দাদা তুমি তো বলেছিলে, আমি তো শুনিনি, ওই জন্য লিখে দাও। আজকে তরণ একটুখানি 2-4টে কোশ্চেনই আছে। আমার তো মনে হয় না, তোমার কেন মনে হচ্ছে? তুমি এত কথাবার্তা অর্জন করে ফেললে কি করে? কথাই আজকে অহনা আসেনি, রিম্পি, সায়ন, সহিষ্ণু ও অধিকারী, শুভ্র, ঈশান নেই, অরজিৎ, সোহম নেই, রিমি, স্বর্ণ, বিশ্বজিৎ, তুল্যবাসিনী, দীপঙ্কর, অয়ন, অর্পণ নেই, দীপিকা, দীপিকা আছে। এই মেয়েটা এত কামাই করছে কেন? বিজ্ঞান শিক্ষক বই বার করো। আচ্ছা আজ কার বই একবার দেখে নি। তরণ আজকে বোঝাবো তো। স্মরণ আর অতিক্রান্ত দূরত্ব জিনিসটা বুঝে ফেলতে পারলে এখন সব বুঝতে পারবো। আজকে বই দেবে হচ্ছে রিজু, রিজুর তো বই নেই। অনা আসেনি, রিম্পি বই দেবে। তোমার বইটা দাও, যাও। হ্যাঁ, রিজুর প্রাণ দিকে বই। হ্যাঁ বলো, বাড়ি এসছে নাকি? আমরা কেউ জানি না, আমরা নিজের মতো কে বসে পড়ে দেখি ছেলেপিলে চলে এসছে একটা একটা করে। আগেরবার নীলাদ্রি স্কুলে অনুষ্ঠান হচ্ছে থেকে ঢুকে বললো, দেখে যে আমরা বসে আছি। ফোন টোন করে কেউ আসে না, হঠাৎ করে দেখা হয়ে যায়। কে কোথায় যেমন বলা যায়, কোথায় কলকাতায় কে কখন চলে আসে তাও জানি না। আচ্ছা এই শোনো, ত্বরণ কাকে বলে? ত্বরণ মানে হচ্ছে আগের দিন যেটা বললাম, আগের দিন তোমাদের প্রথমে বলেছিলাম যে এক জায়গা, ধরো তুমি বাড়ি থেকে আমার এখানে পড়তে এসছো, মনে করো টোটাল রাস্তা তুমি সাইকেল চালিয়ে অতিক্রম করেছো 1 কিলোমিটার, এটা সোজা পথে না আঁকা বাঁকা পথে? তাহলে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। যাই হোক, এবার এরপরে সোজা তোমার মনে হচ্ছে সোজা পুরো রাস্তা দেখা যেত, দেখো রাস্তা আঁকা বাঁকা সাপের মতো। আচ্ছা এরপরে এরপরে মনে করো দীপ কই, ও তো বাইরে গেল, বিছনায় তো পড়ে গেছে। ভালো দেখুন, এরপরে এখন মনে করো যে তাহলে আঁকা বাঁকা পথে, তাহলে এটা অতিক্রান্ত দূরত্ব। এখন যদি নিজের বাড়ির ছাদ থেকে আমার বাড়ির ছাদে যদি একটা লেজার লাইট লাগায়, তাহলে লেজার লাইটে যে একদম সোজা যে মাপটা পাওয়া যায়, আমার কোনো অলি গলি নেই, সোজা মাপ, সেটাকে আমরা কি বলবো? সরণ। সরণ বলবো, ঠিক আছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব সরণ হয়ে যাওয়ার পর আমরা পড়েছিলাম দ্রুতি আর বেগ। দ্রুতি আর বেগ একই জিনিস। দ্রুতির ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্বকে এক মানে টোটাল সময় দিয়ে ভাগ করব, তাহলে 1 সেকেন্ডে কতটা বেগের পরিবর্তন হলো পেয়ে যাবো, এটাকে বলবো কি দ্রুতি। একইভাবে যদি সরণকে আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? বেগ। হয়ে গেছিল। এইবার শুন, এবার এর থেকে একটু ভেতরে গভীরে ঢুকতে হবে, জানা হচ্ছে ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে কি বলতো, কেউ সাইকেল তো চালিয়েছো সবাই, সাইকেল মনে করো তুমি চালাচ্ছ আস্তে আস্তে, আসো সাইকেল আস্তে আস্তে চালাচ্ছ, মনে করো এখন ঘন্টায় গতিবেগ 10 কিলোমিটার/ঘন্টা, আস্তে আস্তে সাইকেল চালাচ্ছ। এবার মনে করো সামনে কোনো বন্ধুকে দেখতে পেলে, এবার তুমি কি করলে? বন্ধু যাচ্ছে সামনের দিকে করছে, তুমি করলে তুমি প্যাডেল আরো জোরে করলে, তাহলে সাইকেলের গতি বাড়বে কি বাড়বে না? তাহলে বলো তো সেই সময় প্রতি সেকেন্ডে তুমি আগের তুলনায় বেশি দূরত্ব অতিক্রম করবে কি করবে না? করবো। তাহলে এই যে তুলনামূলক রাশি, মানে আগে 1 সেকেন্ডে মনে করো 10 মিটার যাচ্ছিলে, এখন 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, হয়ে গেল। দুই ক্ষেত্রে বেগের পরিবর্তন হলো। তাহলে বেগের 1 সেকেন্ডে কতটা পরিবর্তন হচ্ছে বেগ, সেটাকে আমরা কি বলবো? ত্বরণ। কি বললাম?
এক সেকেন্ড বেগ কতটা পরিবর্তন হলো সেটাকে আমরা কি বলবো? ত্বরণ। খুব সহজ, একটা অঙ্ক করে দেখো। প্রথমে তুমি সাইকেল চালাচ্ছিলে 10 মিটার/সেকেন্ড গতিবেগে। পরবর্তীতে সামনে কোনো বন্ধুকে দেখলে সাইকেল নিয়ে যাবে, তুমি তাকে জোরে চালিয়ে ধরতে গেলে তোমার গতিবেগ বেড়ে হয়ে গেল, মানে সিটের উপরে প্যাডেল করা আর কি, 20 মিটার/সেকেন্ড। সিটের উপরে পশ্চাৎ অংশ তুলে উব্ধ হয়ে খুব জোরে সাইকেল চালাচ্ছি মনে হয় ওইটা। তাহলে এবার বলো তো, এখন আগে গতিবেগ কত ছিল? 10 মিটার/সেকেন্ড। এখন গতিবেগ হলো 20 মিটার/সেকেন্ড। গতিবেগ বাড়লো না কমলো? বাড়লো। তার মানে কি এবার কতটা বাড়লো? আগে ছিল, এখন হলো 20, আগে ছিল 10, তাই 20 থেকে 10 বাদ দিলে 10 হয়। এবার মনে করি এই 10, এবার মনে করি এই বেগ বৃদ্ধি করতে, এই বেগ বৃদ্ধি করতে যে সময়টা লাগছে সেটাকে আমরা কি বলবো? ত্বরণ। এখন প্রতি ক্ষেত্রে আমরা 1 সেকেন্ডই ধরবো, তাই তো? তাহলে মনে করো 1 সেকেন্ডে তাহলে বেগ বৃদ্ধি পেলো কত? 10 মিটার/সেকেন্ড। এবার এখানে এককে একটু প্রবলেম হয়, তাহলে 10/1 মিটার/সেকেন্ড, মিটার/সেকেন্ড, আর এখানে হচ্ছে শুধু সেকেন্ড। ক্লিয়ার? এখন এই মিটার/সেকেন্ডের নিচে আবার সেকেন্ডে ভাগ করা হয়েছে না? ভাগ করে দেখো, মিটার/সেকেন্ড ছিল 10, বেগ বৃদ্ধি হয়েছে মিটার/সেকেন্ড, 10 মিটার/সেকেন্ড, কিন্তু কত সময়? 1 সেকেন্ডে। তাহলে হবে কি এই, হ্যাঁ, মিটার/সেকেন্ড। তাহলে 10/1 মানে 10 মিটার/সেকেন্ড। তাহলে ত্বরণের একক কি পেলাম? মিটার/সেকেন্ড স্কয়ার হয়ে গেল। এখন আমি যে ঘটনাটা বললাম সেই ঘটনাটা হচ্ছে বেগ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে। ক্লিয়ার? এখন মনে করো তাহলে তুমি সাইকেলের গতিবেগ বাড়িয়ে ফেলেছো, তুমি সাইকেল 20 মিটার/সেকেন্ড গতিবেগে চালাচ্ছ, সামনে দেখলে যে তোমার বাড়ি চলে এসেছে, তুমি এবার ব্রেক করতে শুরু করলে, কিছু সময় পরে গিয়ে তোমার বাড়ির সামনে এসে তুমি দাঁড়িয়ে পড়লে, তাহলে এখন তোমার বেগ কত? তুমি দাঁড়িয়ে পড়েছো, তাহলে বেগ 0, তাহলে এখন 0 মিটার/সেকেন্ড বেগ হয়ে গেল। হ্যাঁ, না এটা তো বেগ, এগুলো হচ্ছে বেগ, ওটা ছিল ত্বরণ, এটা ছিল ত্বরণ। থেমে স্থির বস্তুর কোনো বেগ নেই, 0। এবার ওটাই তো বললাম, 1 সেকেন্ডে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ। হ্যাঁ, এবার শুনুন, বা বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এবার বুঝুন, এখন মনে করো তাহলে অন্তিম গতি কোনটা? এটা অন্তিম, এটা স্টার্টিং। তাহলে 0 থেকে আমাকে 20 বাদ দিতে হবে, দিয়ে নিচে 1 সেকেন্ড, তাহলে 0 থেকে 20 বাদ দিলে -20/1 মিটার/সেকেন্ড স্কয়ার। ত্বরণের একক সেমই থাকবে। ও তাহলে এক্ষেত্রে দেখো ত্বরণ বেরো -20 মিটার/সেকেন্ড স্কয়ার। এটার মানে কি দাঁড়ালো? এক্ষেত্রে ত্বরণ ঋণাত্মক ভাবে হয়েছে। ত্বরণ মানে হচ্ছে বেগ পরিবর্তনের হার। ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার। ধরো স্কুটি চালাচ্ছে বা বাইক চালাচ্ছে, পিক আপ মুড়ি দিলে তখন কি আরো গাড়ি জোরে ছুটবে, তার মানে প্রতি সেকেন্ডে বেশি দূরত্ব অতিক্রম করছে, তাই ত্বরণ তখন বেড়ে গেল। ক্লিয়ার? এখন ব্রেক করতে শুরু করলে তাহলে গাড়ির গতি আরো কমতে শুরু করলো, মানে প্রতি সেকেন্ডে বেগ আরো কমছে, তা সেক্ষেত্রেও কিন্তু ত্বরণ কমতে শুরু করলো। এখন এই দুটোর নাম আলাদা আলাদা দেওয়া হয়। ত্বরণের ক্ষেত্রে সবসময় যে বেগ বৃদ্ধি হবে তা তো না, বেগ কমতেও তো পারে। সেই জন্য কি বলতে হবে? কি একক সময় বা 1 সেকেন্ডে বস্তুর বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ত্বরণ। এখন যদি বেগ বৃদ্ধি হয় তাহলে সেটাকে বলবো ধনাত্মক ত্বরণ, আর যদি বেগ হ্রাস হয় তাহলে বলবো মাইনাস, মানে কি ঋণাত্মক ত্বরণ। এই ধনাত্মক ত্বরণকে শুধু ত্বরণ বলা হয়, বলবো ধনাত্মক ত্বরণকে শুধু ত্বরণ বলা হয়, আর ঋণাত্মক ত্বরণকে বলা হয় মন্দন। মদন না, মন্দন। বুঝে হয়ে গেছে? তাহলে এইভাবে আজকের এই যে কটা কোশ্চেন পড়া হবে একটু বলে দিই। ত্বরণ ঋণাত্মক হতে পারে, শূন্য ত্বরণও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, ত্বরণ শূন্য কখন হবে? কখন ত্বরণ শূন্য হতে পারে? যখন বেগের পরিবর্তন হয়নি। বেগের যদি পরিবর্তন না হয় তাহলে ত্বরণ শূন্য হবে। উদাহরণ দিই, যেমন মনে করে যে তুমি ধরো সবাই তো এখানে সামনে বসে আছি, তারপর সামনে বসে ধরো তুমি বসে আছো, আমি বসে আছি, বলছি যে আমাদের উপরে কি, আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আরো একটা জিনিস কাজে লাগাতে হবে, যেটা পরের অধ্যায়ে আছে, একটু পরের টপিকে আছে, যে কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টি হয় কি করে। যেমন সাইকেল স্থির ছিল, তুমি নিয়ে প্যাডেল করতে শুরু করলে, যে সাইকেলটা চললো, মানে সাইকেলের মধ্যে গতি বাড়ছে বা কমছে, তখন ত্বরণ হচ্ছে। কিন্তু প্রশ্ন, যদি আমি সাইকেল নাই চালাতাম তাহলে সাইকেলের মধ্যে কি ত্বরণ থাকতো না? থাকতো না, তাই তো? তার মানে কি বস্তুতে বল প্রয়োগ করার ফলে তাতে ত্বরণ সৃষ্টি হয়।
এখন কখনো কখনো বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হয় না, আমি বলি মনে করো সাইকেল এর চাকা বালির মধ্যে আটকে গিয়েছে, এবার তুমি তুমি খুব জোরে জোরে প্যাডেল করছো, সাইকেলের চাকা করছে কিন্তু সাইকেল তৈরি হচ্ছে না, তাহলে বল প্রয়োগ করে ফলে এখানে কি ত্বরণ এই বেগ সৃষ্টি হলো? হয়েছে। তুমি বল প্রয়োগ তো করেছো, তাই তো? তাহলে এক্ষেত্রে যে ত্বরণ হবে সেটা হচ্ছে শূন্য ত্বরণ। যেমন মনে করো আমরা এখানে বসে আছি, পৃথিবী আমাদের টানছে, যদি সান না থাকতো নিচে পড়ে যেতাম, তাহলে এক্ষেত্রে আমাদের ত্বরণ কি হবে? শূন্য। অঙ্ক করতে হবে তো, অঙ্ক দেখালাম একটু আগে। একশো 10 পাতায় 20 নাম্বার প্রশ্ন, ত্বরণ বলতে কি বোঝো? রিম্পি পেনটা দাও। 20 নাম্বার কোশ্চেন, ত্বরণ বলতে কি বোঝো? আমি দাগিয়ে দিচ্ছি, এইটুকুনি পড়বা। ও বাবা, 110। 13 নাম্বার কোশ্চেন যতটা পড়ে দিচ্ছি ততটা পড়বা। কোন গতিশীল বস্তু দাগাও গতিবেগ প্রতি 1 সেকেন্ডে যতটা কমে বা বাড়ে থাকে তার পরিমাণকে ওই বস্তুটির ত্বরণ বলা হয়, শুধু এইটুকুনি পড়বা, হয়ে গেল। এবার লাস্টের দিকে বস্তু ত্বরণ সমান সমান বস্তুর বেগের পরিবর্তন বাই সময়, এইটা বললো। গাণিতিক রূপ ফ্রিতে দিতে হবে। ভি মানে হচ্ছে অন্তিম বেগ, মাইনাস মানে তো বিয়োগ, ইউ মানে প্রাথমিক বেগ, আর টি মানে সময়। এই সূত্রটা মুখস্থ করতে হবে। তুমি এত বকছো কেন? আচ্ছা, এরপরে 22 বলছে কোন বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটা ব্যাখ্যা করো। আচ্ছা, এই বইতে যেটা ব্যাখ্যা দিয়েছে আমি সেটা বলি। যেমন মনে করো কোন একটা বস্তু ধরো 20 কিলোমিটার গতিবেগেই চলছে, ও বাড়ছেও না কমছেও না, তাহলে কি ত্বরণ থাকবে? থাকবে না। ওর বেগ চলছে, বেগেই যাচ্ছে, বেগ ঠিকই আছে কিন্তু বেগের পরিবর্তন তো হচ্ছে না। আর বেগ হতেই হবে বলে কিছু নেই। তোমার উদাহরণ, পরমাণুর মধ্যে যে ইলেকট্রন গুলো ঘুরছে, তুমি ওর বেগ ক্যালকুলেট করতে পারবে না, ওটা স্থির ধরে নিতে হবে, বা স্থির না। বেগ ক্যালকুলেট তুমি কি করে করবা? কত বেগে ঘুরছে বলতে পারবে। মিটার বসাবে কি করে তুমি? মিটার, ওই পরমাণু তো এত বড় বড় লাড্ডুর মতো হয় না, মিটার যে মিটার দিয়ে মাপবা সেই মিটারও তো পরমাণু দিয়েই তৈরি, তাই তো? হিসাব মতো তাই, মিটার তো পরমাণু দিয়েই তৈরি। তাহলে তারপরে বলছি যে তার কি হলো, কি বললাম, যদি কোন একটা ট্রেন 20 কিলোমিটার গতিবেগেই চলতে থাকে ঘন্টার পর ঘন্টা, তার কি ত্বরণ থাকবে না থাকবে না? থাকবে না। বেগ চললে ত্বরণ থাকে না, কি বললাম, বেগ বাড়লে অথবা কমলে। হ্যাঁ, স্থির না থাকে, যদি বাড়ছে তাহলে ধনাত্মক ত্বরণ, বেগ কমছে মানে ঋণাত্মক ত্বরণ। নেই। 5000 কিলোমিটার ঘন্টা কোন ট্রেন চলে? প্লেনও চলে না, জেট প্লেন না চলে, রকেট যেতে পারে একটু। রকেট 11,000, ও 11 কিলোমিটার পার সেকেন্ড। 23 মন্দন বলতে কি বোঝো? তাহলে এখানে প্রথম প্যারাটুকুনি পড়বা, আর তারপরে লাস্টে বস্তু কণার বন্ধন দিয়ে যে সূত্রটা আছে শুধু ওইটুকুনি করবা গাণিতিক রূপ সহকারে। 24 এটা মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয় কেন, জাস্ট করে রাখবো অবশ্যই। ও নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র পরের দিন করাবো, গণিত করতে হবে। 115 পাতায় আসো, 115 পাতায়, 115 পাতায় যেটা বলেছে নিউটনের প্রথম গতিসূত্র। 24 দিয়েছি তো। আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্র কি বলেছে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা দাও। যেমন মনে করো এই ধরো পেনটা আমার পায়ের উপরে আছে, ধরো আছে। প্রশ্ন যে
পেনকে যদি আমি বল প্রয়োগ না করি নড়বে, চড়বে, গতি বদলাবে, মানে বলছি কি, ধরো আরেকটা জিনিস, ধরো মহাকাশে, পৃথিবীর মধ্যে সম্ভব না, মহাকাশে কোনো বস্তু দৌড়া বেড়াচ্ছে, ধরো কোনো বস্তু ছুঁড়ে ফেলে দিলে, তো ও বস্তু যেমন বেগে ছুটবা তেমন বেগে আজীবন কাল চলবে, কারণ মহাকাশে কোনো বাধা নেই। হ্যাঁ বলবো সূর্যের সামনে যে ঢুকে পড়বে সূর্যের মধ্যে, সেটা আলাদা বিষয়, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। আমি ওই ওই কন্ডিশনে আসছি না, জাস্ট বলছি। কি বললাম, বললাম যে কোনো বস্তুকে যদি আমি বল প্রয়োগ না করি, সেই বস্তু চিরকাল, স্থির বস্তু চিরকাল স্থিরই থাকবে, গতিশীল বস্তু চিরকাল একই সরল রেখায় গতিশীল থাকবে। এই ঘটনাকে বলা হচ্ছে নিউটনের ফার্স্ট সূত্র, মানে নিউটন তার প্রথম সূত্রে কিন্তু বল প্রয়োগ করেনি, তাই তো। এর অনেকগুলো উদাহরণ আছে, উদাহরণগুলো খালি চোখে দেখতে পাওয়া খুব মুশকিল। ভিডিও দেখবা নিউটনের ফার্স্ট গতি সূত্র, চুরির সময় দেখো প্রজেক্টরে। আচ্ছা দেখো, চুরির সময় দেখে নিও, ঠিক আছে, বলে দিলাম। এক একটা দেখাও, একের পরে দেখো দেখো চুরির সময়, আচ্ছা ঠিক আছে। এরপরে নিউটনের, শোনো, নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি ধারণা পাই। দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা যে ধারণা পাই তার নাম হচ্ছে জাড্য। জাড্য কেমন বলো তো, জাড্য ধারণাটা খুব সহজ। দাঁড়াও একটা স্কেল নিয়ে আসি ছোট। অরিজিতের কাছে পড়তে হবে অবশ্যই। আচ্ছা দেখো 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 ভালো করে দেখাও বলছি তো, একটু অপেক্ষা করো। বিষয়টা হচ্ছে যে ধরো এই তো কয়েন, তো কয়েন, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কয়েনটা কাগজের উপরে আছে, যদি কয়েনটা স্থির আছে, তো যদি কয়েনের উপরে বল প্রয়োগ না করি তাহলে মোদ্দা কথা হবে কয়েন জায়গায় স্থির থাকার কথা, কাঠ বেরিয়ে যাওয়ার কথা, তাও এটাই হবে। হলো না, দাও আর এগো দাও। হ্যাঁ এটা হবে, কাঠটা যদি জোরে করে টানি, এই তো আছে আছে, যদি এটাকে আমি সঙ্গে সঙ্গে টানি নিচে পড়ে গেল, তো তাই বলছে যে নিচে পড়ে গেল কেন, এ তো কাগজের সঙ্গে বেরিয়ে আসতে পারতো। তো বিষয়টা হচ্ছে কি, এ নিজের জায়গায় স্থির থাকতে চায়, নিজের জায়গায় এ স্থির থাকতে চায়, বোঝা গেল। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে তোমরা গতিশীল দেখো যে ওই ধরো একটা কাপড় আছে, কাপড় চাদর হচ্ছে, চাদরের উপরে মনে করো কিছু শুকনো কাগজ মানে পাতা, যেগুলো বেশি ভারী না, দিয়ে রেখে দেওয়া, রেখে দেওয়ার পরে হট করে চাদরটা নিচে নামিয়ে দেবো, দেখবে যে পাতাগুলো অনেক পরে পড়বে। কেন পড়বে, কারণ পাতা জায়গায় স্থির ছিল, কারণ স্থির বস্তু স্থিরই থাকতে চায়, বুঝা গেল। এবার তারপরে আস্তে আস্তে পড়লো কেন, কারণ পৃথিবী টানছে। এটাও সেরকম, মনে করো এই যে কয়েনটা কিন্তু জায়গাতেই থাকতে চাই, এই কারণে এটাকে যদি আমরা সরিয়ে নিই তাহলে কি হবে, হ্যাঁ ওই জামা ঝাড়ার সময়, হ্যাঁ জামা ঝাড়ার সময় এটা হয়, ঠিকই বলেছে। জামা ঝাড়ার সময় কি হয়, ধুলো গুলো থাকে, ধুলোগুলো জায়গায় দেখে জামাটা চলে আসে, বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি যে উদাহরণ দিতে গেলে স্থির বস্তু স্থির থাকতে চাই, এই ঘটনার নাম কি, স্থিতিজাড্য। আচ্ছা তাহলে এই ঘটনার নাম কি, স্থিতিজাড্য। আচ্ছা এরপরে তাহলে প্রথমত জাড্যের ধারণায় কি পেলাম, হ্যাঁ দিয়েছি, 1 2 3 দাগাও, 4 দাগাও, এইটুকুনি।
5 দেখাবো। আচ্ছা শোনো, এই 5 তো বাস আছে, 6 দেখাবো। আচ্ছা বাসে উঠেছো আশা করি, বাস জাস্ট পড়ে রাখবো, এটা লিখতে দেবো না। বাড়ি, বাইরে, 2 মিনিট ওয়েট করো, তারপরে ছুটি হয়ে যাবে, একবার চলে একবারে বাইরে গিয়ে তারপরে চলে যাবে। হ্যাঁ দেখাও দেখাবো। এই শোনো, বাস, আশা করি সবাই উঠেছো। দেখবা যে বাস যখন স্থির থাকে এবং হঠাৎ করে চলতে শুরু করে তখন কি হয়? হ্যাঁ হ্যাঁ, দেখবে হ্যাঁ কি হয়, না পিছনের দিকে হেলেছে। বাস সামনে এগিয়ে যায়, মানুষ জায়গায় দাঁড়িয়ে থাকে বলে পেছনের দিকে হেলে পড়ে। এটা কেন হয়? কারণ আমাদের শরীর স্থির ছিল, হট করে ছবিটা দেখাচ্ছে কি, ছবি সোজাই তো দেখাচ্ছে, বাস যেদিকে যাচ্ছে মানুষগুলো পেছন থেকে হেলে পড়ছে। ব্যাপারটা হচ্ছে কি বলো, দেখো বাসে আমরা দাঁড়িয়ে, আমরা গতিশীল হই কি করে? বাসে, বাসে আমাদের পা লেগে থাকে, পা ঠেকে থাকে না, তাই তো পা ঠেকে থাকে। সিটে তো, সিটের সঙ্গে তো ঠেকে আছে শরীরের কোনো অংশ, হাওয়ায় উঠলে ঠিক থাকবা। আচ্ছা তাহলে এখন কি বলতো, বাস, বাস আমার, হ্যাঁ আমি এটা দেখেছি, ওটা বলতে বলতাম বুঝতে পারতো না, বললাম। আচ্ছা বললাম যে বিষয়টা, যে বাসের মেঝে তো গতিশীল হয়ে যাচ্ছে, তুমি স্ট্রেট দাঁড়িয়ে আছো, তো তোমার পা ধরে কেউ টানলে, এখানে চটের বস্তা আনলে হবে? চটের বস্তা আনলে কাউকে দাঁড় করে চট টান দিতে হবে। কি হবে, যেদিকে টানবা সে পেছনের দিকে এলে পড়বে, বুঝতে পেরেছো? আচ্ছা না, চটের বস্তা আনা আছে, ও করাবো না। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা অন্যদিকে, অন্যটা, তাহলে তাহলে এক্ষেত্রে কেন হলো এরকম? কারণ আমার বডি, মনে করো যে পেনটা আমার বডি, বাস এদিকে যাবে, তাহলে এটা এই অংশটা লেগে আছে, তাহলে এই অংশটা যেই গতিশীল হবে কি, এইটা হিসাব মতো পিছিয়ে পড়বে। সে কোশ্চেন পড়ে, তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? স্মৃতিজাড্যের জন্য। অন্যদিকে বাস এবার চলছে, আমি ধরে দাঁড়িয়ে আছি শক্ত করে, ভালো করে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি, বাসও দাঁড়িয়ে, বাসও চলছে, আমরাও চলছি, বাস এবার ব্রেক মারলো, বললো যে বাসও চলছে, বাসের ভেতরে আমরাও তো চলছি, বাস গতিশীল, বাস গতিশীল হলে আমরা গতিশীল হবো না? তুই বাসের সাপেক্ষে আমরা স্থির, কিন্তু বাসের বাইরের সাপেক্ষে আমরা গতিশীল তো। বাসের ভেতরে যে যেগুলো মানুষ আছে সেগুলো কি বাসের মতোই তো গতিশীল। তুমি তো বাস সময় যাচ্ছ তো। আচ্ছা শোন, তাহলে এখন সেক্ষেত্রে কি আমাদের বডি গতিশীল, পাও গতিশীল। এখন ব্রেক যখন বাস মারলো, আমাদের শরীরে কোন অংশ বাসে আটকে আছে? পা, তাহলে পা ব্রেক মেরে দেবে, বডি তো আর ব্রেক মারতে পারলো না, ওই জন্য বডিকে যে হেলে যায়। এটা কেন হলো? গতিশীলতা, গতিজাড্যের জন্য। তাহলে দুটো ঘটনা পেলাম, স্থিতিজাড্য আর গতিজাড্য। আচ্ছা নাও, এরপরে 6 থাকি না, গতিজাড্য বলতে কি বোঝো? তাহলে আজকে হচ্ছে এইটুকুনি থাক, 6 পর্যন্ত। তাহলে গতিজাড্য স্থিতিজাড্য বোঝা গেছে, খুব ভালো। দেখাবো দেখাবো দেখাবো, যার যার টাইম নেই তারা চলে যাও, আর তুমি বাড়ি যেতে দেখে